रहमान रहीम अस्सलामु आलैकुम आदाब। আজকে মূলত আমি শুক্রবার হিসেবে অর্থনীতি নিয়ে কথা বলবো। তার আগে অত্যন্ত ক্ষোভের সাথে একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গত 89 সাল থেকে চারুকলার তত্ত্বাবধানে এবং তাদের উদ্যোগে আমরা ঢাকায় একটা মঙ্গল শোভাযাত্রা দেখতাম। সেখানে লক্ষ লক্ষ মানুষ বাঙালিরা যোগদান করে এত বছর পরে এসে 36 বছর পরে এসে ধর্মীয় মৌলবাদীরা, জঙ্গিবাদীর এই অবৈধ সরকার সেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে দিয়েছে। এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু ইউনেস্কো এটাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে এবং তাদের ওখানে এটা রেজিস্টার করেছে। সেরকম একটা ঐতিহ্যবাহী, আন্তর্জাতিক ঐতিহ্যবাহী একটা উদ্যোগকে আজকে কালিমা লিপ্ত করল। কেন বললাম কালিমা লিপ্ত? তারা মঙ্গল শোভাযাত্রাকে এখন নাম পাল্টিয়ে নাম দিয়েছে নববর্ষ আনন্দ শোভাযাত্রা। দেখেন, এখানে সবাই শিক্ষিত লোকরা, জ্ঞানী গুণী লোকরা এসব নিয়ে চর্চা করে, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, তাদের কোনো কিছুর মূল্য নেই। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সে বললো যে আগের নামই থাকবে, মঙ্গল শোভাযাত্রাই থাকবে, একদম স্টেটমেন্ট দিয়ে বলছে। আজকে আবার সেটাকে পরিবর্তন করে ফেলেছে। কেন? ওই জঙ্গিদের ধমক। মঙ্গল আর আনন্দ তো এক শব্দ, একই অর্থ নাই, দুই শব্দ। মঙ্গল হচ্ছে একটা ভালো শুভ কামনা। নববর্ষে বৈশাখের প্রথম দিনে, পহেলা বৈশাখে এই মঙ্গল যাত্রাটা হয় হলো প্রতিদিনই, প্রতি বছরই একটা প্রতিপাদ্য থাকে। সেটা গেলে যে আমরা পুষণের দিনের জরাজীর্ণ যে অভিশাপ, যে অমঙ্গল আছে সেগুলিকে পিছনে রেখে আমরা ভবিষ্যতের সামনের দিকে আমাদের মঙ্গল কামনায়, মঙ্গল প্রত্যাশায় এই শোভাযাত্রা। সেইটাকে আজকে আনন্দ করার তো অনেক জিনিসই আছে। এই পহেলা বৈশাখে তো বৈশাখী মেলা আছে, নববর্ষ বরণ আছে, আরো কত কি আছে। সেটা হলো আনন্দ হলো একটা তৃপ্তির বহিঃপ্রকাশ, উচ্ছ্বাস। সেইটার সাথে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের সম্পর্ক, সেটাকে রিপ্লেস করলো আনন্দ দিয়ে। যাই হোক, হাজার বছরের আমাদের কৃষ্টি সংস্কৃতি এগুলি, এই জঙ্গিরা যতদিন পর্যন্ত ক্ষমতা দখল করে থাকবে, আমাদের এই ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি সবকিছু তারা শেষ করে দিবে। স্বাধীনতার, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা সব শেষ করে দিবে। আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। অর্থনীতি নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি। অর্থনীতি তো রসাতলে গেছে। আগস্টের 5 তারিখে যে অবস্থায় অর্থনীতি ছিল, আজকে 8 মাসেরও বেশি সময় ওরা বলে অর্থনীতি নাকি উন্নতির দিকে। আগে বলতো যে উন্নতি করে ফেলছে, এখন আবার থেমে গেছে, এখন বলে যে উন্নতির দিকে যাচ্ছে। কোন দিক দিয়ে অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে? একটা ইন্ডিকেটর নাই যেটা বলবে যে রপ্তানি বেড়েছে। রপ্তানি তো বেড়ার সাথে এই দখলদারদের কোনো সম্পর্ক নাই। এখন যে রপ্তানি হয়েছে গত কয়েক মাসে, এগুলো সব জুলাই মাসে, জুন মাসে, মে মাসে অর্ডার নেওয়া। সেগুলি মাল অর্ডার আসছে, এলসি ওপেন করছে, ব্যাক টু ব্যাক করেছে বা প্রসেস করেছে, মাল আসছে, তৈরি করেছে, তারপরে শিপমেন্ট গেছে, তারপরে
শিপমেন্ট হওয়ার অন্তত 1-1.5 মাস পরে পেমেন্ট আসে। সেটাকে দেখে তারা আগের সরকারের করা কাজকে যেটা ভালো সেটাকে তারা তাদের করে নেয়। এটাই তাদের চরিত্র। বলে যে রেমিটেন্সের নাকি বন্যা বসতেছে, জোয়ার। কিভাবে রেমিটেন্সের জোয়ার হলো? 8 তারিখে তারা ক্ষমতা দখল করেছে। 8 তারিখে যদি 10 তারিখে যদি কেউ হিসাব নেয় দেখতে পারবে যে এখানে 3টা ক্যাটাগরি আছে জিডিপি, রিজার্ভের। একটা হলো গ্রস, সেটা ছিল $26.6 বিলিয়ন, যেটা এখন আছে $25.66 বিলিয়ন আজকের হিসাব। তাহলে কম লোক কত? $1 বিলিয়ন পিছনে আছে। আরেকটা হলো IMF এর হিসাব, সেটা ছিল 8 তারিখে বা 10 তারিখে আগস্ট মাসে $20.56 বিলিয়ন। আজকে সেটা আছে $20.45 বিলিয়ন। তার থেকে কম আছে। তা বাড়লো কি? এই আজকে যে 20.45 বা 46 আছে, এটার কারণ হচ্ছে রোজার মাসে অস্বাভাবিক রেমিটেন্স আসার কারণে $1 বিলিয়ন বেশি রেমিটেন্স আসছে। গত অন্যান্য মাসের তুলনায় $1 বিলিয়ন, $100 কোটি, 100 কোটি রেমিটেন্স বেশি আসছে। সেটা আমি বলছি, সেটাকে তারা একটা অলৌকিক, মানে অলৌকিক না, সেটাকে তারা ধারাবাহিকভাবে প্রচার করেছে। আসলে এটা তো একটা ফেস্টিভ মাস। ঈদের সময় কোনো প্রবাসী যদি তার ফ্যামিলিকে আগের মাসে বা তার আগের মাসে নর্মালি 20,000 বা 30,000 টাকা পাঠাবে, এই রোজার ঈদের মাসে, ঈদুল ফিতরের মাসে তারা 50,000 60,000 টাকা পাঠাবে। সেটা আমি আগে আরো একটা এপিসোডে আমি বলেছি। এইটাই স্বাভাবিক। ওইটাকে তারা বিরাট একটা অর্জন করে ফেলছে। অথচ এই মাসে এই 11 দিনে হিসাব করলে দেখা যায় যে $25 কোটি আসে নাই। তো 11 দিনে যদি আমি আরো 3 টাইমস করি তাহলে কত হয়? $75 কোটি হবে। আমি মনে করি না এটা 75 আছে, কয়েকদিন পরে আরো বাড়বে। বন্ধ ছিল, এই ছিল, কয়েকদিন পরে আরো বাড়বে। এটা হয়তো 170-80 কোটি যাবে। এই যাবৎকালের এই বছরের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স আসবে এই এপ্রিল মাসে। এটা আমি বলে রাখলাম, আপনারা নোট রাখবেন। এটা আমার নিজের একটা অনুমান থেকে, আমি আমার হিসাবের থেকে আমি বললাম। $200 বিলিয়ন নিচে থাকবে, $190 নিচে থাকবে। তার মানে এই বছরের সবচেয়ে, এই গত 1 বছর 1.5 বছরের সবচেয়ে কম রেমিটেন্সের মাস হবে এই এপ্রিল মাস। তাহলে কি দাঁড়ালো? এখন যে $20 বিলিয়ন রিজার্ভ আছে IMF এর হিসাবে, 20.45, এটা আগামী মাসে এই কিছুদিন পরে আবার পেমেন্ট দিতে হবে। সেখানেও প্রায় $175 কোটি দিতে হবে। তখন চলে আসবে এটা $18 বিলিয়ন। তারপরে রেমিটেন্সের তো বাটা পড়বে, এটা $17.5 বিলিয়ন চলে আসবে। তারা উন্নতিটা কি করবে? কোথায় শেখ হাসিনা রেখে গেল $20 বিলিয়ন উপরে? তারা এখন এই মাসের মধ্যেই তারা সেটাকে 17.5 বা 18 মধ্যে নিয়ে আসবে। আমি একবার নিচে বলে দিতে পারি আপনাদেরকে। বলে যে বাজার দর কম ছিল, ইকোনমি মানুষের সুস্থ ছিল। আমি আগেও বলেছি, রোজার সময় তরি তরকারি মানুষ কম খায়। একে তো তরি তরকারি কম খায়, দ্বিতীয়ত ওটা ছিল শীতের সময়, তরি তরকারির মৌসুম। আলু খেতে যারা আলু ফলাইছে তারা আলু গরুকে খাওয়াই দিছে। কারণ আলুর ক্যারিং কস্ট দিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে গেলে যে খরচ আছে সে তাদের খরচ পোষাবে না। তো লাভটা হলো কি? এই অব্যবস্থাপনার জন্যে, আপনার অব্যবস্থাপনার জন্য মার্কেটের দাম বাড়বে, আবার অব্যবস্থাপনার জন্য কৃষকটা দাম পাবে না, মাঠে ইচ্ছারা নষ্ট করে দিবে। তাহলে ওনারা কি করলো? এই যে এখন যে বাজারে, আমি তো খোঁজ নিলাম, প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে, প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে। তারপরে ওনারা বলছে জিনিসের দাম কমছে। আমরা তখনই বলছি আমি যে চালের দাম গত
এক মাসে, মানে এই মাসের আগের মাসের কথা বলছি, গত এক মাসে 16-17 টাকা করে বেড়েছে পার কেজিতে। তেল তো মানুষ পায়ই নাই। তো রোজার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হলো তেল, ভোজ্য তেল। সেটা তো মানুষ ব্ল্যাক মার্কেট থেকে কিনতে হয়েছে। একটা গভর্নমেন্ট বাণিজ্য মন্ত্রী বাণিজ্য উপদেষ্টা বানাইছে, এত বলতেই ছিল যে আমাদের কিছু করার নাই, এখানে সিন্ডিকেটরা কি করতেছে তাদের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই, এই দেখতেছি আমরা দেখতেছি, এইসব ভাওতাবাজির কথা বলছে। আবার যখন দাম একটু কমছে এই সবজির দাম, এটার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী লুৎফর রহমান রিটনের একটা কবিতা এই সবজির উপরে, যা সর্বনাশ কারণ সবজির দাম কম, যাহাই অপকর্ম সেখানেই সবজির দাম কম, এইভাবে করে একটা রম্য কবিতা লুৎফর রহমান রিটন রেখেছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে সেটা মানে কি আবৃত্তি করেছে। তো তাদের আপনি ব্যাংকিং হিসাবে যান, একটা আরেকটা অথর্ব ইতিহাসের অথর্ব গভর্নর বাংলাদেশ ব্যাংকের আহসান এস মনসুর। আপনারা নিজেরাই বলেন 5 তারিখের আগে কেউ কোনোদিন কোনো ব্যাংকে, সেটা ইসলামী ব্যাংক হোক অন্যান্য ব্যাংক হোক, যেই ব্যাংকই হোক, কোনো ব্যাংকের চেক দেওয়ার চেক বাউন্স হয়েছে বা ফেরত আসছে, টাকা নাই, বা আপনি 1 লাখ টাকার চেক দিয়েছেন আপনি 5,000 টাকা নেন, এরকম ঘটনা তো কেউ কোনো এরকম ঘটনা তো হয় নাই, কখনোই হয় নাই। শুধু আওয়ামী লীগ আমলের কথাই বলবো না, কখনোই হয়নি। কিন্তু এই আহসান এস মনসুররা, এই অর্থ সচিব কি বলে উপদেষ্টারা, এই ইউনুস সাহেবরা ক্ষমতায় বৈশা প্রথমেই ব্যাংকের উপরে একটা আক্রমণ শুরু করলো হঠাৎ করে। বাস তারপরের দিন থেকে ব্যাংকের টাকা নেই। টাকা গেল কই? 2 দিন আগে সবাই টাকা পাইছে, এখন টাকা গেল কই? 20,000 টাকার চেক দিলে 2,000 টাকা 5,000 টাকা দেয়, 1 লাখ টাকার চেক দিলে 3 দিন পরে আসেন। এখনো তাই চলতেছে। ওনাদের ইচ্ছা ছিল প্রথমে 10টা ব্যাংকে গলা টিপে মেরে ফেলবে, পরে দেখছে যে এটা হজম করতে পারবে না, তারপরে আবার টাকা ছাপায় সেটাকে বাঁচানোর চেষ্টা করতেছে। এখন আবার বলতেছে অনেকগুলো ব্যাংকে, সব ইসলামী ব্যাংকগুলিকে ভাগ করে 2টা ব্যাংক করবে। না, তার মানে এরা হলো গিনিপিগ, এরা সেটার উপরে এক্সপেরিমেন্ট করতে থাকে। এরা তো হলো থিওরিটিক্যাল, বড় বড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে আসছে, আয়সা তারপরে থিওরিটিক্যালি কাগজে কলমে হিসাব করছে। বাস্তবে তো কোনোদিন এরা যায় নাই। গেছিল ওই এই আহসান এস মনসুর ব্র্যাক ব্যাংকে গেছিল, 3 মাস না 4 মাস ছিল, চেয়ারম্যান ছিল, তারপর ব্যাট করে দিচ্ছে। লেকচার দেন জায়গায় সাংবাদিক সম্মেলন করবে, ওইটি ভালো। তো এরা হলো সেই অপদার্থের দল ব্যাংকিং ব্যবস্থায়, অর্থনীতি, বাস্তব অর্থনীতির ব্যবস্থায়। থিওরিটিক্যাল ইকোনমি আর প্র্যাকটিক্যাল ইকোনমিতে অনেক পার্থক্য আছে। পলিটিক্যাল লিডারশিপ নাই এখানে, যে আমি এইটা চাচ্ছি, এটা এইভাবে করে নিয়ে আসবো, তারপরে এরা সেটা করবে। সেই লিডারশিপই তো নাই, সেই ডাইরেকশনই তো নাই, সেই চাহিদাই তো নাই। যার জন্যই তো আজকে ব্যাংকিং অবস্থা এই অবস্থা। অর্থনীতি কিভাবে ভালো হবে? বেসরকারি খাতে কোনো বিনিয়োগ নাই, ব্যাংক লোন দিতে পারতেছে না। ব্যাংক লোন, মানুষ এখন লোন নেয় না। নেয় কারা নেয়? যারা টাউট বাট পারে, এখন যারা গজায় উঠছে, যে বিএনপি, জামাত, এই সমন্বয় এদের রেফারেন্সে এরা সবাই মিলে এখন ওই লোন, মানে যেটা নিবে সেটা তো দিবে না। ইন্ডাস্ট্রি তো পরের কথা, বা ব্যবসা তো পরের কথা। তো বিনিয়োগ তো নাই। বিনিয়োগ না থাকলে আপনি কিভাবে অর্থনীতি চাঙ্গা হবে? এফডিআই নাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই। এটা এখন 80%-এর উপরে চলে গেছে, কমে গেছে। এটা আপনি কিভাবে এই দেশ চালাবেন? এই দেশ চলবে? এইটা হলো অর্থনীতি। এই দেশের অর্থনৈতিক অবস্থা হলো এই। আর গভর্নর যায় হলো বিলাতে, গিয়ে ওখানে এর হলো ধান্দা হলো যে এই যে বলে ফেলছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে, এটা তো না দিতে বলে মানুষ তো রাস্তায় নামে, কলার ধরে রাস্তায় নামাবে, যে টাকা বের কর, তুই কোথায় পাচার করছে, কে পাচার করছে, কত টাকা পাচার করছে, কিভাবে পাচার করছে, এটা তো কোনো হদিস তার কাছে নেই। এতদিন তো বক্তৃতা দিয়ে বেড়াইছে, এখন তো জায়গা মতো বসছে, এখন বের করো, দাও না, তা দিতে পারছে না।
ওখানে যায় গল্প করে, লন্ডনে যায় গল্প করে, ওই এখন আউটসোর্সিং করে, বিভিন্ন এজেন্ট আছে তাদেরকে, ওই এজেন্টরা আবার বলছে তাকে যে আমরা ইনভেস্ট করবো বের করার জন্য, কিন্তু আমাদেরকে তথ্য প্রমাণ দিতে হবে। তো তার কাছে যদি তথ্য থাকতো সে তো তথ্য প্রমাণ নিয়ে যায়। একটা মানুষ যেই কাজে যায় সেই কাজে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তো নিয়ে যাবে না। সে তাদেরকে কোনো তথ্য দিতে পারে নাই, তাদেরকে দাওয়াত করছে ঢাকায় আসো। তো আপনার কাছে কোনো তথ্যই নাই কে পাচার করছে, কত টাকা পাচ্ছে, আপনি হিসাব করে মানে একটা কলমের মতো। দেবপ্রিয় বলে 240, ইনুস মিয়া বলে 234, আর আমাদের ফখরুল সাহেব বলে 280 বিলিয়ন ডলার পাচার হয়েছে। আরে ভাই, $1 লাখ পাচার হয়েছে, সেই তথ্যটা একটু দেন না যে কে পাচার করছে। অর্থটা পাচার হয় কি, পাচার হয়েছে অর্থ কিভাবে পাচার হয়েছে, আপনি কোনোদিনও সেই সমস্যার সমাধান করতে পারবেন না। এই দেশ থেকে লক্ষ লক্ষ লোক মাইগ্রেট করছে, কোথায়? বিদেশে, আমেরিকায়, ইউরোপে, বিভিন্ন জায়গায়, কানাডাতে মাইগ্রেট করছে। তার জমি বিক্রি করছে, তার বাড়ি বিক্রি করছে। এই টাকা সে কিভাবে নিছে? ব্যাগে করে নিছে না। এই যে লক্ষ লক্ষ লোক যে দেশ থেকে চলে গেছে, তাদের জমা জমি বাড়ি ঘর বিক্রি করে, সেই টাকাটাই পাচার হয়েছে। এইটাই হলো মূল সূত্র। এটা তো কেউ আজ পর্যন্ত বলতে পারলো না। আমার মতো একজন মূর্খ সূক্ষ্ম লোক আমি আজকে বলে দিলাম যে এই টাকাটা হলো যে টাকা, এই যে লক্ষ লক্ষ লোক বিদেশে গেছে গত 30-40 বছর পর্যন্ত, 25-30-40 বছর পর্যন্ত, আগে কম গেছে এখন বেশি গেছে, এই টাকাটা এই দেশ থেকে গেছে। এই টাকার কোনো হদিস নেই, এই টাকার পুরো টাকা সব গেছে হুন্ডির মাধ্যমে। কারণ ব্যাংকিং থ্রুতে তো আমি আজকে বিদেশে চলে গেলাম, আমার বাড়ি ঘর জায়গা জমি যা আছে সবাই বিক্রি করবো, বিক্রি করে টাকাটা আমি কিভাবে নিলাম? আমি তো ব্যাগে করে নিইনি, আমি টাকাটা অন্য পথে নিয়ে গেলাম, হুন্ডি করে নিয়ে গেলাম। এই টাকাটাই আনসিন মনিটারি ট্রানজেকশন। ওই লক্ষ লক্ষ, আপনারা হিসাব করে দেখেন যে লক্ষ লক্ষ লোক যখন এই দেশ থেকে গেছে, তাহলে কত লক্ষ টাকা হয়েছে, সেটা চাপাই দিছে একটা সরকারের উপরে, সেটা চাপাই দিছে শেখ হাসিনার উপরে। সেদিনও চ্যালেঞ্জ করে বলছে যে আমার বিরুদ্ধে, আমার না শুধু, আমার পুরো ফ্যামিলির বিরুদ্ধে 1 টাকার পাচারের তথ্য বের করে চ্যালেঞ্জ দিলাম, আমি বের করো। নেত্রী চ্যালেঞ্জ দিয়েছে, ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে, জেল হয়েছে। কত বড় জাহেলেরা। এই রাজুকের চেয়ারম্যান ছিল জেনারেল সিদ্দিকী, তাকে চাকরিচ্যুত করলো, কন্ট্রাক্ট ক্যান্সেল করলো। কেন করলো? তার কাছ থেকে দুদক থেকে প্রেশার দিল যে আপনারা এই শেখ হাসিনার যে 10টা প্লট নিচ্ছে তার ফ্যামিলি সহ, বলে দেন যে এটার কোনো নিয়ম কানুন মানা হয় নাই, বিনা মানে প্রসেসে তারা এইটা করাই নিছে। সে তো সেটা করেনি, সে তো লিখিত স্টেটমেন্ট দিয়ে দিছে, পাঠাইছে যে তারা যে প্লট নিয়েছে সেই প্লটে সরকারের, রাষ্ট্রের যে নিয়ম আছে প্রতিটা নিয়ম মেনে তারপরে এই প্লট তারা নিছে। এই রিপোর্ট দেওয়ার কয়েকদিন 1 মাস পরে তাকে ওখান থেকে সরাই দিচ্ছে। সরাই মানে চাকরিচ্যুত, বাদ নাই। এখন তাই সে কেন এটা করলো, তার বিরুদ্ধে দুদক এখন তদন্ত শুরু করছে, দুর্নীতি খুঁজতেছে। এইভাবে করে তারা মানুষকে প্রেশার দিয়ে, মানুষকে জিম্মি করে, ভয়ভীতি দেখিয়ে তাদের মতো করে তারা কথা আদায় করে, আর সত্য কথা বের উঠে দেন। আর মিডিয়া তো মিডিয়ার মতোই মানে লাইফ সাপোর্টে আছে। এদের কথা কি বলবো? এর মধ্যে আবার ফখরুল সাহেব, অর্থনীতি যেহেতু আলাপ করতেছি, ফখরুল সাহেব একটা মজার কথা বলছে গতকালকে সিঙ্গাপুর থেকে। উনি ঘোষণা দিয়েছে ওনারা যদি নির্বাচিত হয় তাহলে 1.5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। আমি জানি না এটা ফখরুল সাহেবের নিজের কথা কিনা, আমার মনে হয় আরো কটা কথা বলছে। আরেকটা বলছে 2034 সালের মধ্যে, 2034 সালের মধ্যে মানে আগামী 9 বছর যদি ক্ষমতায় আসে, আগামী 9 বছরের মধ্যে জিডিপি $1 ট্রিলিয়ন করবে। আর জিডিপি না, হ্যাঁ জিডিপি $1 ট্রিলিয়ন করবে। আর জিডিপি গ্রোথ এখন ইয়ারলি 4.5% আছে, এটাকে তারা 2.5% করবে। তো আমি জানি না, ফখরুল সাহেব তো একদম অর্থনীতির ছাত্র, অর্থনীতির শিক্ষক, অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে আসছে। তার মাথা থেকে এই জিনিস, এইরকম একটা উদ্ভট জিনিস আসার কথা নয়। এখন সে দিচ্ছে লিপ সার্ভিস। প্রবাস থেকে
তার নেতা যেইভাবে বলে তাকে তো সেইভাবেই বলতে হবে, আমি সেইভাবেই ধরে নিচ্ছি। আর হচ্ছে যে কথা আমি এটার প্রেক্ষিতে বলবো, আমি ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ লোকের মানে উপরে এই ধরনের কথা বলতে চাই না, যে এই ধরনের উদ্ভট চিন্তা কিভাবে করে একটা লোক। পৃথিবীর এমন কোনো নজির আছে দেশে, যত দেশই হোক, প্রথম হলো এই কর্মসংস্থান বাড়ে হইল ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিতে। পৃথিবীর এমন কোনো ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি আছে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা আছে কোথাও? আমার অন্তত জানা নাই যে এমন একটা দেশ আছে তারা 1.5 থেকে 2 বছরের মধ্যে 1 কোটি লোকের, ইভেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান করতে পারছে। সবচেয়ে গ্রোথ বেশি হলো আমেরিকাতে কর্মসংস্থানে। প্রতি বছর তারা প্রায় 3, 3.5 লাখ 4 লাখ কর্মসংস্থান করে। প্রতি মাসে তারা 1 লাখ 1.5 লাখ কর্মসংস্থান করে। তো আপনি সেটাকে যদি বছরের হিসাবে নেন, তাহলে বছরে তারা 18 লাখ কর্মসংস্থান করে। তাহলে আমেরিকার মতো ইন্ডাস্ট্রিয়াল যেখানে প্রতিদিন প্রতি ঘন্টা ইনভেস্টমেন্ট যাচ্ছে সারা পৃথিবী থেকে, আপনি সেখানে বছরে 20 লক্ষ লোক অ্যাকোমোডেট করতে পারে না। আর আপনি বাংলাদেশে কিভাবে বললেন যে 1.5 বছরে আপনি 18 মাসে, 1.5 বছরে বলেন, বলছে 18 মাস মানে 1.5 বছর, 18 মাসের মধ্যে আপনি 1 কোটি লোক, আপনি 1 কোটি লোক পাবেন কোথায়? আরেকটা হিসাব হলো আপনি 1 কোটি লোক পাবেন কোথায়? আমাদের বেকার আছে 25-26 লাখ, ধরে নিলাম এটা স্ট্যাটিস্টিক্স ঠিক নাই, আছে 30 লাখ। আপনি 1 কোটি 1.5 কোটি 1 কোটি লোক পাবেন কোথায় চাকরি দেওয়া? তার তো আপনাকেই আবার উল্টা বাইরের থেকে লোক আনতে হবে। কর্মসংস্থানটা করতে হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জন্য। গত বছর কৃষিতে শ্রমিক আরো কমছে, বাড়ে নাই, আর বাড়ার সুযোগও নেই। আমাদের জমি কমে আসতেছে, এটার মধ্যেই যা আছে এর মধ্যেই থাকতে হবে। আপনি এটাকে আধুনিকায়ন করলে, এগ্রিকালচার যখন আপনি এটাকে ইকুইপ করবেন, মডার্নাইজ করবেন, তখন আপনার এখান থেকে শ্রমিক কমে আসবে, অটোমেটিক্যালি সেখান থেকে আরো শ্রমিক কমে আসবে। তো আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে যাবেন, আপনি কি ইন্ডাস্ট্রি করবেন এমন যে ইন্ডাস্ট্রির কারণে আপনি 1.5 বছরের মধ্যে 18 মাসের মধ্যে 1 কোটি লোক কর্মসংস্থান। আরেকজনে বললেই, আপনাকে হুকুম করলে আপনি বলতে হবে, একটু সেন্স রাখেন। আমি হয়তো বললাম না কিছু, কিন্তু অনেক প্রলাপান আছে এগুলি বুঝলে বাজে মন্তব্য করবে। তারপরে আবার দেখা যাবে আপনার এলাকায়, সেদিন দেখলাম মানববন্ধন হয়েছে, আপনার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে। উল্টাপাল্টা মানে সঠিক কথা, কিন্তু আপনি শুনতে ভালো লাগে নেই, এই জন্য তারা মানববন্ধন করে তাদের বিরুদ্ধে মামলা করছে, প্রশাসনের হুমকি দিছে। যারা তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, তখন এটা ওই গাড়ির ফুল স্পিডে চালাচ্ছে। এই গাড়ি আর স্পিড নেওয়ার কোনো সুযোগ নাই। গাড়িতে যে মিটারের মধ্যে 110 কিলোমিটার, 210 কিলোমিটার বা 230 কিলোমিটার হাইয়েস্ট রেঞ্জ থাকে, ওই রেঞ্জেই গাড়িটা চলছে। ওই চলার গতি হিসাব করেই আরো 2 বছর আগে ঘোষণা করা হয়েছে আমরা 2040 সালের মধ্যে 1 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করব। বাই দ্যাট টাইম আমরা 20তম অর্থনীতির মধ্যে চলে আসব। এটা হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারের ঘোষণা। এবং সেইটা হলো, আপনি সরকারেই যান নাই, আপনি জানেনই নাই রাষ্ট্র কিভাবে চলে, আপনি জানেন নাই গাড়ি কিভাবে চলে। আপনি বলে দিলেন, ওখান থেকে বললো লন্ডন থেকে, আপনি বলে দিলেন 1 ট্রিলিয়ন ডলার, আপনি তার থেকে 6 বছর কমে, আপনি তো গাড়িই চালাতে জানেন না। এটা টেক আপ করতে বা এটা স্পিড একটা সমতল জায়গায় আনতেই তো আপনার 2-3 বছর, 5, যদি আল্লাহ না করুক আপনি ক্ষমতায় যান, তাহলে তো 2-3 বছর যাবে। তা তো যাওয়ার প্রশ্নই আসে না। গাড়ি যাবে পিছনের দিক, গাড়ি বসে যাবে নিশ্চিত। আমরা তো দেখছি আপনাদের শাসনামল 3 বারে, 75 থেকে 81, 91 থেকে 96, 2001 থেকে
2006 সাল। এই দেশের মানুষ দেখছে, যারা এখনকার যুবক ইয়াং ছেলে মেয়েরা আছেন তারা দেখে নেই, তারা জেনে নিতে পারে এই সময়গুলিতে দেশের অর্থনীতি রাজনীতি কি অবস্থায় ছিল। জিডিপি আপনি 465 বিলিয়ন ডলার এখন আছে, সেটা 2.5 টাইমস আপনি করবেন। আপনার মাথা ঠিক আছে? পৃথিবীর এমন কোনো নজির আছে 1 বছর 2 বছরে জিডিপি 5 টাইমস বেড়েছে? এমনকি চায়না, যেখানে 11% পর্যন্ত জিডিপি গ্রোথ ছিল বছরে, তারাও তো এত র্যাপিড গ্রোথ করতে পারেনি, 5 টাইমস জিডিপি। আশ্চর্য, মানে একটা অর্থনীতির মানে হয়ে মানে ছাত্র হয়ে অর্থনীতির অভিজ্ঞ লোক হয়ে কিভাবে এই ধরনের কথা সে বলতে পারলো আরেকজনের? তাকে তো বোঝানো উচিত ছিল যে বাবা তুমি যেটা বুঝতেছো এটা বিষয়টা এটা না, আরো পড়াশোনা করো, লাভ নেই পড়াশোনা করে, করছো তো কি করছে তো দেখতে আছে তাদের বক্তৃতা বিবৃতি শুনে কি বলতে। যাই হোক, তার কথা বাড়াতে চাই না। আজকে আর চায়না আর আমেরিকার যে যুদ্ধ, সেটা নিয়ে আমরা করুণ পরিণতির মধ্যে যাচ্ছি, একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। আশা করি ট্রাম্প তার এই পাগলামি বন্ধ করবে। এটা একটা অবাস্তব চিন্তা সে করেছে, কোনোদিনও সেটা সে জিততে পারবে না। এখানে কেউ জিতার নাই, এখানে কেন হারান না, হারলে পৃথিবী হারবে, এখানে জেতার জিত করে কোনো লাভ নাই। আমেরিকারও ক্ষতি হবে, চায়নারও ক্ষতি হবে, পুরো বিশ্বের ক্ষতি হবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা সলভ হবে তত বড়। আমি আশা করি যে প্রেসিডেন্ট ট্রাম্প 2-1 দিনের মধ্যে মনে করতেছি যে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে কথা বলে একটা সমঝোতায় যাবে, এর কোনো বিকল্প নাই। পৃথিবীকে বাঁচাতে হলে, তারা নিজেরা বাঁচতে হলে এর কোনো বিকল্প নাই। ইট হ্যাজ টু বি কুল ডাউন। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ।